তাহলে আগের দিন আমরা আলোচনা করেছিলাম বা আগের দিন আমরা কাজ করেছিলাম কি না, তো আমরা টর্ক সম্বন্ধে ধারণা পেয়েছিলাম এবং তড়িৎ স্থিতিশক্তির ডাবল সিস্টেমের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, তাই না? তাহলে আগের দিন আমরা তড়িৎ স্থিতিশক্তির ডাবল সিস্টেমের ক্ষেত্রে যে দুটো সিস্টেম হলে পরে আমার কীরকমভাবে তড়িৎ স্থিতিশক্তি কাজ করে সেটা দেখেছিলাম, ঠিক আছে? আজকে আমরা দেখব যে ট্রিপল সিস্টেম, যদি আমরা একটা ট্রায়াঙ্গেল নিই এবং এই ট্রায়াঙ্গেলের যদি তিনটে শীর্ষবিন্দুতে আমরা তিনটে চার্জকে প্লেস করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, তড়িৎ শক্তি কেমন হবে বা তড়িৎ স্থিতিশক্তি খুব বেটারলি বললে পরে সেটা কেমন হবে সেই জায়গাটা একটু দেখবো আমরা, ঠিক আছে? তো চলো দেখো, তাহলে ধরো এই জায়গাটা একটা কোনো চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে সাপোজ, ঠিক আছে? তাহলে ধরো এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ হচ্ছে Q2 এবং এখানে একটা চার্জ হচ্ছে Q3। তাহলে তিনটে চার্জ আছে তিন জায়গায়, Q1, Q2 এবং Q3। ওকে, এবার আমি কি করলাম, ধরো এদের মধ্যবর্তী দূরত্বগুলোকে আমি জাস্ট ডিফাইন করলাম, ঠিক আছে? তাহলে Q1 থেকে Q2, সরি এটা একটু লেখাটা আঁকাটা ভুল হলো আমার, একটু দেখবে। তাহলে Q1 থেকে Q2 এবং Q2 থেকে Q3, ঠিক আছে? তো দেখো এই জায়গাগুলোর ডিস্টেন্স যদি হয় আমার R1, R2, R3, ঠিক আছে? এটা স্ট্রেট লাইন ধরো। তাহলে যদি ইন দ্যাট কেস একটা হয় R1, একটা যদি হয় R2, একটা যদি R3 হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, তিনটে সিস্টেম না, থ্রি সিস্টেম। এবার থ্রি সিস্টেমের ক্ষেত্রে তুমি কি করবে দেখো, এদের মধ্যে যে মোট শক্তি হবে, এদের মধ্যে যে মোট শক্তি হবে সেটা কি হবে দেখো, সো টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হবে দেখো, একটা হচ্ছে Q1 Q3-র জন্য। সো আমি যদি সিজিএসএ করি তাহলে Q1 Q3 বাই R1, এটা একটা সিস্টেম। প্লাস কি হবে না, তো Q1 Q2, তারপর হচ্ছে Q1 Q2 বাই দেখো R3 Q1 Q2, আর একটা হবে কি Q2 Q3। বাকি দেখো সব সিস্টেমকে আমরা চুজ করে নিয়েছি, তাই না? তাহলে তুমি এটাকে এরকমভাবে ভাবতে পারো যে অ্যাট ফার্স্ট তুমি কি করেছো, একটা চার্জ পার্টিকেলকে এখানে রেখেছো শুধুমাত্র। সবাই শুনতে পাচ্ছ তো? একটু কনফার্ম করবে, সবাই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট তুমি ধরো Q1 চার্জটাকে এখানে রেখেছিলে এবং কি করলে তুমি Q1 চার্জের জন্য Q2 বা Q3 চার্জটাকে ধরো এখানে নিয়ে এলে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে R1। তাহলে তুমি কি করলে, এই ফার্স্ট টার্মটা পেয়ে গেলে প্রথমটা শুধু আনার জন্য। এবং আনছো কোথা থেকে না, তো অসীম থেকে আনছো, তাই না? আমরা সবসময় অসীম কেন চুজ করি, অসীম থেকে? বিকজ অসীমে গেলে পরে আমাদের কি হয়, মোট শক্তিটা বা মোট ইলেকট্রিক ফিল্ড কত হয়, জিরো হয়ে যায়। সো ইন দ্যাট কেস আমরা কি করি, সব জায়গায় বা সবসময় আমরা অসীম চুজ করি, ঠিক আছে? এবার তুমি কি করলে, তারপর এই পজিশনে যেমন ঠিক আমি ছবি এঁকেছি দেখো, সেই পজিশনে তুমি Q2 চার্জটাকে প্লেস করলে এবং এই Q2 চার্জটা তুমি দেখলে এখান থেকে Q1 থেকে R3 ডিস্টেন্স ক্রিয়েট করছে এবং Q2 চার্জটা Q3 চার্জ থেকে R2 ডিস্টেন্স ক্রিয়েট করছে। তাহলে এবার দেখো Q1টা কি করবে, Q1টা এবার Q2-র সঙ্গে একটা এনার্জি ক্রিয়েট করবে যেটা হচ্ছে Q1 Q2 বা R3 এবং Q2 Q3 সেমভাবে কাজ করবে, তাই না? এবার ভাবো, তুমি জাস্ট ধরো আর একটা চার্জকে তুমি এখানে ইন্ট্রোডিউস করলে, সাপোজ দিস চার্জ ইজ Q4 এবং এই Q4টা তাহলে তুমি কার কার সঙ্গে ডিপেন্ড পাবে, ভালো করে দেখবে। তাহলে Q1 এর সঙ্গে একটা পাবে, ঠিক তো? আচ্ছা, Q3-র সঙ্গে একটা পাবে এবং Q2-র সঙ্গে পাবে। মানে আরও কটা টার্ম অ্যাকচুয়ালি অ্যাড হবে বলো তো, আরও তিনটে টার্ম অ্যাড হবে, তাই না? তুমি যে আর একটা চার্জকে এখানে ইন্ট্রোডিউস করো Q5, তাহলে কতগুলো টার্ম অ্যাড হবে ভাবো, একটা দুটো তিনটে চারটে টার্ম অ্যাড হবে, তাই না? তাহলে এগুলো খুব সিস্টেম জটিল হয়ে যাবে। তা আমরা অত জটিল সিস্টেমে যাব না, মোটামুটি যদি চারটে সিস্টেম হয় তাহলে এইরকমভাবে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, একটা টোটাল সিস্টেমের ক্ষেত্রে। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি যে যদি আমাদের এরকম করে তিনটে সিস্টেম দেয়, তাহলে এই তিনটে সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বের করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো। কিছু কিছু প্রবলেমস করাবো, যেদিন আমি করাবো সেদিন সবগুলো দেখবে, ঠিক আছে? আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ডে আমরা একটা জিনিস পড়েছিলাম, কি পড়েছিলাম না, তো ইলেকট্রিক ফিল্ডে আমরা পড়েছিলাম যে টর্ক টাউ, টাউ সমান কি হয় না, তো পিই সাইন থিটা, তাই না? যদি তোমার ইলেকট্রিক ফিল্ড একটা দিকে কাজ করে, তার সঙ্গে তোমার কি হয়, ইলেকট্রিক ডাইপোল যেটা নিয়েছো তুমি, সেই ইলেকট্রিক ডাইপোল যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সেই থিটা অ্যাঙ্গেলের মধ্যে তার উপর যে টর্ক বা টাউ হোয়াট এভার সেই টর্কটা কাজ করবে, সেটার মান কত না, তো সিম্পল পিই সাইন থিটা, হোয়ার পি ইজ দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক অ্যান্ড ই ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি কি করবে, ধরো এই যে ডাইপোলটা রেখেছো তুমি এখানে প্লাস কিউ বা মাইনাস কিউ হোয়াট এভার, এটাকে তুমি আরও ডি থিটা অ্যাঙ্গেল তুমি এটাকে ডিফ্লেক্ট করলে, মানে আরও ডি থিটা অ্যাঙ্গেল তুমি ওকে বিচ্যুত করলে। তাহলে যে পজিশনে ছিল পার্টিকেলটা বা হোয়াট এভার সেই ডাইপোলটা যে পজিশনে ছিল তার থেকে তুমি কি করলে, তাকে আরও ডি থিটা অ্যাঙ্গেলে তাকে ডিফ্লেক্ট করলে বা বিচ্যুতি করলে, ঠিক আছে?
তাহলে এখন ওই ডি থিটা অ্যাঙ্গেলটাকে ডিফ্লেক্ট করতে আমার টোটাল ওয়ার্ক ডান কত হবে না? তো স্যার টাউ ডি থিটা। এটা কি করে পেলাম আমরা? না তো দেখো, আমরা সিম্পল যদি লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ক্ষেত্রে পড়ি, যখন লিনিয়ার আমরা মোশন পড়ি, তখন তোমরা জানো যে ফোর্স যে ভূমিকা পালন করে লিনিয়ার ক্ষেত্রে, তাই না? লিনিয়ার ক্ষেত্রে ফোর্স যে ভূমিকা পালন করে, আমাদের অ্যাঙ্গুলার যেখানে চুজ করি সেখানে আমাদের টাউ বা টর্ক সে ভূমিকা পালন করে। লিনিয়ারের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট যে ভূমিকা পালন করে, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে থিটা বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেই ভূমিকাটাই কাজ করে। ক্লাস 11 তোমরা এই জায়গাটা পড়ে নিয়েছো। কোথায় না? তো রোটেশনাল ডাইনামিক্স বা রোটেশনাল ফিজিক্সে পড়েছো, আমি পড়িয়েছি অ্যান্ড আমার মনে আছে। অ্যান্ড তোমরা সার্কুলার মোশন এই জায়গাটা পড়েছো। সো এই দুটো জায়গায় তোমরা এই জায়গাটা পড়ে নিয়েছো, এইভাবে ডিনোট করা হয়। তাহলে এখানে দেখো, টাউটা যেহেতু একটা ফোর্সের মতো ভালো করে বোঝো, ফোর্সের মতো, এবং ডি থিটাটা যেহেতু সরণের মতো কাজ করছে, তাহলে ফোর্স আর সরণের গুণফল কি দেয়? আমাকে কার্য দেবে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? কার্য। তাহলে আলটিমেটলি টাউ টর্কের সঙ্গে যদি সামান্য পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডি থিটা আমি গুণ করি, তাহলে কি দেবে আমাকে? সিম্পলি দেবে ওয়ার্ক ডান। সো এখন যদি দেখো, আমি ডি থিটা অ্যাঙ্গেল পর্যন্ত বিচ্যুত না করে তাকে কি করি? অনেক বেশি অ্যামাউন্টের বিচ্যুত করি। সাপোজ আমি কি করছি? তাকে θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেল পর্যন্ত ডিফ্লেক্ট করব। তা টোটাল ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার θ1 টু θ2 অ্যান্ড কি লিখবো আমি? টাউ ডি থিটা। সো টাউ ডি থিটার ওপর যদি আমি ইন্টিগ্রেট করি, কোথা থেকে কোথা না, তো লিমিট নেব আমি θ1 থেকে θ2। ভালো করে বুঝবে, θ1 থেকে θ2 আমি লিমিটটা নেব, ঠিক আছে? তাহলে কত হবে? তুমি সিম্পল টাউ এর মানটা বসাও। টাউ কত জানো না? তো টাউ সমান তুমি জানো হচ্ছে পিই সাইন থিটা। সো টাউ মানে হচ্ছে পিই সাইন থিটা অ্যান্ড উইথ এ লিমিট অফ ডি থিটা, θ1 থেকে θ2 এবং ডি থিটা। তাহলে থিটার ওপর ইন্টিগ্রেট হচ্ছে, তাই না? ইন্টিগ্রেশনটা হচ্ছে থিটার ওপর। তার মানে পিই পার্টটা তোমার কি হচ্ছে? পুরোপুরি কনস্ট্যান্ট। সো ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ কনস্ট্যান্ট অ্যান্ড θ1 টু θ2 অ্যান্ড লিমিট, তার মধ্যে সাইন থিটা ডি থিটা তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। এবার সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কত হয় বাবা? না তো মাইনাস কস থিটা। সো পিই ইন দ্য ব্র্যাকেট মাইনাস কস থিটা উইথ লিমিট θ1 টু θ2, ঠিক আছে? তার মানে কত হবে দেখো একটু, তাহলে মাইনাসটাকে তুমি যদি বাইরে বের করে নাও, তাহলে মাইনাস পিই, তাহলে আপার লিমিট কস θ2 মাইনাস লোয়ার লিমিট, নিশ্চয়ই জানো বা ইন্টিগ্রেশন তোমরা অলরেডি করতে শুরু করে দিয়েছো। মাইনাসটা ভেতরে ভরে দিলে কত হয়? পিই কস θ1 থেকে cos θ2. So this is your total work done in deflecting a dipole with an angle θ1 to θ2. মানে θ1 অ্যাঙ্গেলে ছিল তোমার একটা ডাইপোল, সেখান থেকে তুমি θ2 অ্যাঙ্গেলে তাকে কি করছো? ডিফ্লেক্ট বা বিচ্যুতি করছো। এই বিচ্যুত করার জন্য তোমার যে পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে সেটা হচ্ছে cos θ1 মাইনাস cos θ2. নাও কনসিডার একটা স্পেশাল কেস। যদি একটা স্পেশাল কেস কনসিডার করো তুমি, কি না, তো সাপোজ θ1 তোমার 0 ডিগ্রি, মানে তোমার অ্যাঙ্গেলটা তুমি এমনভাবে রেখেছো যে ডাইপোল ইজ অ্যালাইন্ড উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে তোমার ডাইপোলটা সেই দিকেই আছে। কিভাবে হতে পারে এটা? তাহলে একটা যদি ছবি আঁকি আমি, দেখো ছবিটা দেখো ভালো করে, তাহলে এটা ধরো ইলেকট্রিক ফিল্ড আর তোমার ডাইপোলটাও এইভাবেই আছে। তাহলে অ্যালং দ্য ডিরেকশন যদি এইরকম হয়, মানে এখানে কি হবে? তাহলে এখানে হবে মাইনাস কিউ, এখানে হবে প্লাস কিউ, কারণ আমরা জানি ডাইপোলের ডিরেকশনটা মাইনাস থেকে প্লাসের দিকেই কাজ করে, তাই না? সো অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইফ আওয়ার ডাইপোল ইজ প্লেসড, ঠিক আছে, তাহলে দ্য ইনিশিয়াল অ্যাঙ্গেল বা θ1 উইল বি ইকুয়ালস টু 0 ডিগ্রি। এবার তুমি কি করছো? 0 ডিগ্রি থেকে তাকে তুমি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছো, মানে এইভাবে ছিল, তুমি এবার তাকে এই সামান্য অ্যাঙ্গেল থিটা এইভাবে তুমি তাকে ডিফ্লেক্ট বা বিচ্যুত করার চেষ্টা করছো। তাহলে এই লিমিট বা এই কন্ডিশনটা আমি যদি এখানে বসাই, so W will be equal to PE of cos 0 degree minus cos theta. So cos 0 এর ভ্যালু কত আমরা জানি? 1. So PE 1 minus cos theta. So this is your answer. ঠিক আছে? তুমি যদি এরকম ভাবে ভাবো যে আমার ডাইপোলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, সো ফার্স্টে যদি তোমার ডাইপোল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সো θ1 will be equal to কত? 90 ডিগ্রি, আর θ2 তোমার কত? থিটা। তার মানে কত হচ্ছে দেখো, তার মানে আবার যদি একটা স্পেশাল কেসে তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, তাহলে কি হবে? সো নাও θ1 will be 90 ডিগ্রি and θ2 will be equal to theta. So W equals to PE. PE কত হবে না, তো cos 90 ডিগ্রি মাইনাস কত? cos theta. So your answer will be minus PE cos theta. আমার বলার বক্তব্য, তোমাকে যে মানটাই দেখ না কেন তুমি যেন ক্যালকুলেট করতে পারো, কারণ সেই কাজটা করে দেওয়ার দায়িত্ব আমার। তো আমাকে যাই দেখ
আমি যেন সেই জায়গাটা পারি বের করতে, তাই না? সো এখানে মাইনাস সাইনটা কি ডিনোট করছে না, তো পি আর ই অপোজিট সাইনে, তুমি থিটাটাকে নিশ্চয়ই অপোজিট ভাবে নিয়েছো, সেই কারণে নিয়েছে মাইনাস সাইনটা। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা, কি করে আমরা এই ক্ষেত্রে এনার্জিটা বার করতে পারবো ফর এ ডাইপোল, একটা ডাইপোলের জন্য, ঠিক আছে? এবার ধরো কোনো একটা জায়গা, ঠিক আছে, এই জায়গাটা বোঝাতে পেরেছি, কারোর কোনো সমস্যা আছে? সমস্যা হলে বলবে, সমস্যা হলে বলবে বাবা। চলো তাহলে আমরা দেখলাম ডাইপোলের জন্য কোনো একটা ডাইপোলকে আমরা কি করি, যদি থিটা বা ডি থিটা হোয়াট এভার যদি অ্যাঙ্গেলে আমরা ডিফ্লেক্ট করি তাকে, তাহলে তার দরুন কতটা পরিমাণ এনার্জি ওই ডাইপোলের মধ্যে কি হবে, স্টোরড থাকবে, ওই ডাইপোলের মধ্যে কি করবে, স্টোরড থাকবে, ঠিক আছে? এবার ধরো কোনো একটা চার্জড পার্টিকেল, সাপোজ একটা ইলেকট্রন অর প্রোটন হোয়াট এভার ইউ সে, সো একটা চার্জ পার্টিকেলকে তুমি যদি নাও এবং তাকে তুমি কি করো, পোটেনশিয়াল একটা সাপোজ এনি কাইন্ড অফ পোটেনশিয়াল, একটা যে কোনো পোটেনশিয়ালের মধ্যে দিয়ে তাকে কি করছো, রান করছো। সাপোজ হিয়ার ইজ অ্যাক্টিং আ পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা কত, ধরো ভি, কোনো একটা জায়গায় ধরো ভি পোটেনশিয়াল বিভব কাজ করছে, ঠিক আছে? এবং এই ভি পোটেনশিয়ালের মধ্য দিয়ে তুমি কি করছো, সাম কাইন্ড অফ চার্জ কিউকে তুমি পাস করাচ্ছ। তাহলে কিউ চার্জকে তুমি পাস করাচ্ছ কার মধ্য দিয়ে, ভি পোটেনশিয়ালের মধ্য দিয়ে। সো এখানে তুমি ইলেকট্রন এর যে কোয়ান্টাম থিওরি আছে, সেই কোয়ান্টাম থিওরিতে তুমি পড়ে নিয়েছো যে এনার্জি গেইনড হিয়ার, এখানে যতটা পরিমাণ এনার্জি গেইন হবে সেটা হচ্ছে না তো কিউ ভি, তাই না? যেখানে কিউ যদি ইলেকট্রন হয় তাহলে ইভি আমরা পড়েছিলাম, মনে করে দেখো, এটাকে আমরা ওখানে বের করেছিলাম একইভাবে, তাই না? কোয়ান্টাম থিওরি বা আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের জায়গায়, ঠিক আছে? তো ইকে ইকুয়াল টু কিউভি, এই এনার্জিটা সে গেইন করছে। এবার দেখো যদি এনার্জি কোয়ান্টাম এই কণাটার ভর যদি এম হয়, তাহলে এই কণাটার ভর যদি এম হয় এবং এই এনার্জিটা টোটালি যদি তার কনভার্ট হয় ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি, তাহলে যে পরিমাণ এনার্জি নিয়ে সে গেইন করেছিল যখন সে একটা পোটেনশিয়ালের মধ্য দিয়ে যাচ্ছে, সেই এনার্জি যদি টোটালি কনভার্ট হয়ে যায়, কিসে কনভার্ট হয় স্যার, না তো টোটালি কনভার্ট হয়ে যায় ইন টার্মস অফ কি, কাইনেটিক এনার্জি। সো দ্য পার্টিকেলের মাস যদি এম হয় অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বি ভি, দেন দ্য কাইনেটিক এনার্জি ইউ ক্যান রাইট অ্যাজ কত হবে স্যার, না তো হাফ এম ভি স্কোয়ার, তাই না? তুমি এভাবেও ভাবতে পারো যে পার্টিকেলটা ভি ওয়ান ভেলোসিটি নিয়ে অলরেডি চলছিল, ভাবো কথাটা ভাবো, ভি ওয়ান ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা অলরেডি চলছিল, কিন্তু এখানে তুমি একটা পোটেনশিয়াল ভি অ্যাপ্লাই করেছো বলে তার কি হয়েছে, ভেলোসিটিটা বেড়ে গেল। সাপোজ সে ভেলোসিটিটা কত হলো, ভি টু, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? ভি ওয়ান নিয়ে যাচ্ছিল, তুমি কি করলে, একটা পোটেনশিয়াল ওকে দিলে। পোটেনশিয়াল দেওয়া মানে কি, তাকে এনার্জি দেওয়া, তাই না? তোমাকে যদি একটা লাথি মারি পেছন দিক থেকে, তুমি কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। এই যে পোটেনশিয়াল সামান্য পরিমাণ তোমাকে দিলাম আমি, এই পোটেনশিয়াল দেওয়ার ফলেই কি হবে, এই পার্টিকেলটার ভেলোসিটি ভি ওয়ান থেকে ভি টু হলো। সো চেঞ্জ ইন, ভালো করে শুনবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে স্যার, না তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়ালস টু হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এবার হাফ এমটা যদি এখান থেকে তুমি কমন নাও, তো ফাইনালি ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। এবার বলো তো, এই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পেলে, এই কাইনেটিক এনার্জির যে চেঞ্জটুকু তুমি পেলে, এটা কেন পেলে বা কিভাবে পেলে? এই কাইনেটিক এনার্জির চেঞ্জটা তুমি পেলে বিকজ অফ দিস কিউভি। কেন? তুমি যতক্ষণ না পোটেনশিয়াল দিয়েছো তার আগে তো তার কোনো ঘটনাই ঘটেনি, সে ভি ওয়ান ভেলোসিটি নিয়েই চলছিল, কিন্তু আফটার অ্যাপ্লাইং দ্য পোটেনশিয়াল ভি, দ্য কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল এজ দ্য ভেলোসিটি ইজ চেঞ্জ। ভেলোসিটি কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। সো ইউ ক্যান রাইট দ্যাট হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার উইল বি ইকুয়াল টু কত, না তো সিম্পল কিউ ভি। সো ইউ ক্যান রাইট দ্যাট। সো এখান থেকে দেখো তুমি কি বার করবে, যদি ভেলোসিটি বার করতে চাও ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে এখান থেকে ভি টু মাইনাস ভি ওয়ান বের করতে পারবে, ঠিক আছে? বা যদি তোমার পোটেনশিয়াল বার করতে হয় হোয়াট এভার, তুমি এখান থেকে যা ইচ্ছে মান করতে পারো, ঠিক আছে? এবার আমি এটা বলছিলাম, এবার ধরো কণাটা স্থির বেগে চলছিল, তাহলে ভি ওয়ান তো জিরো, মানে কণাটার ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তুমি তাকে পোটেনশিয়াল দেওয়ার পর তাকে কি করে একটা উত্তেজিত করে দিলে, সে ভি টু বেগ নিয়ে চলতে লাগলো। তার মানে এখন তুমি কি লিখতে পারবে তাহলে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ভি। এই স্মল ভি আর এটা ক্যাপিটাল ভি মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? সো স্মল ভি উইল বি ইকুয়াল টু কত হবে স্যার, না তো রুট টু কিউ ভি বাই সিম্পল এম। এটা তোমরা অলরেডি কোয়ান্টাম থিওরি বা ফটো ইলেকট্রিক ইফেক্টে পড়ে নিয়েছো, ঠিক আছে? এবং এখান থেকে আমরা কি করি, ইলেকট্রন ভোল্টের ডেফিনিশন দিই। ইলেকট্রন ভোল্ট কাকে বলে, না তো একটা ইলেকট্রন, ঠিক আছে, বা ওই আধানের সমপরিমাণ, তাহলে একটা ইলেকট্রন বা ওই আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যায়, তাহলে সে যে পরিমাণ কার্য করবে তখন তাকে বলবো কি, 1 ইলেকট্রন ভোল্ট। সো বেসিক্যালি 1 ইলেকট্রন ভোল্ট মিনস 1 ইলেকট্রন অ্যান্ড 1 ভোল্ট। এবং 1 ইলেকট্রন মানে কত, 1 ইলেকট্রন মানে হচ্ছে তোমরা জানো 1.6 × 10⁻⁻19 কুলম্ব ইন্টু ভোল্ট।
সো এই কুলম্ব ইন্টু ভোল্ট মানে কি, না তো একটু আগে পড়ালাম কুলম্ব ইন্টু ভোল্ট মানে কি, না তো দেখো জুল যদি আমরা দেখি ডাব্লু, সো ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, তো ভি ইকুয়াল টু কত হয় ডাব্লু বাই কিউ, তাই না? তাহলে দেখো তুমি এখানে ভালো করে, সো ডাব্লু ইকুয়াল টু যদি ভি কিউ হয়, ভি এর ইউনিট তো ভোল্ট আর কিউ এর ইউনিট তো কুলম্ব, সো ভোল্ট ইন্টু কুলম্ব মানেই হচ্ছে কি জুল, কেন ওয়ার্ক ডান মানে তো জুল স্যার, তার মানে এটা তুমি লিখতে পারবে জুল। সো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি এবং এখান থেকে আমরা বলি। এবার দেখো 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর্গ, so you know that 1 joule equal to 10⁻7 arg, so you can write that 1 electron volt equals to 1.6 into 10⁻⁻19 এবং তুমি জুলের জায়গায় আর্গের মানটা বসাও, তাহলে কত হবে স্যার, না তো 10⁻7 আর্গ তুমি করে দাও এই জায়গাটায়, 10⁻⁻19 আছে, 10⁻7 আছে, তার মানে হয়ে যাবে 1.6 into 10⁻12 arg. So 1 electron volt will be equal to 1.6 into 10⁻12 arg. এই দুটো বাবা একদম মুখস্থ রাখবে, ঠিক আছে? একদম ঠোঁটস্থ মুখস্থ চোখস্থ যেখানে পারবে অক্ষস্থ করবে, ঠিক আছে? সো এই দুটো জিনিস আমার যেখানে ইচ্ছা কাজে লাগতে পারে। সো এটা তোমরা তো অলরেডি ফটো ইলেকট্রিক ইফেক্টে পড়ে নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস নিয়ে এখন আলোচনা করবো। এই জায়গাটা কারোর কোনো সমস্যা হয়েছে বলবে, কারোর কোনো জায়গায় সমস্যা হয়েছে শুনে নেবো, কারোর যদি কোনো জায়গায় ডাউট হয় আমাকে বলবে, চটপট শুনে নেবো কোনো ডাউট। ওকে, তাহলে কোনো সমস্যা নেই। এবার আমরা পড়বো কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? এবার আমরা পড়বো হচ্ছে একটা কনসেপ্ট কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ ফিল্ড। দেখো ফোর্স বা ফিল্ড, হ্যাঁ বলো। স্যার বলছি আপনি ওই ডেল কাইনেটিক এনার্জি লিখেছিলেন না, হাফ এম ভি টু স্কয়ার মাইনাস ভি ওয়ান স্কয়ার, আর মানে শুধু কাইনেটিক এনার্জি তো কিউবি, তাহলে স্যার ডেল কাইনেটিক এনার্জির সাথে শুধু মানে কাইনেটিক এনার্জি কি করে সমান? আমি ডেল্টা কাইনেটিক এনার্জিটা ওখানে লিখেছি যে কাইনেটিক এনার্জি চেঞ্জ। এবার কাইনেটিক এনার্জি চেঞ্জ কেন হচ্ছে, বিকজ তুমি সেখানে ভি পোটেনশিয়ালটা অ্যাড করছো। কোনো একটা পার্টিকল ভি ওয়ান ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, তুমি কি করলে তার উপর একটা পোটেনশিয়াল ভি দিলে এবং তার চার্জ কিউ, তাহলে তাই যদি হয় কিউ চার্জ যদি হয় এবং তার মধ্যে তুমি কি করছো ভি পোটেনশিয়াল দিচ্ছ, তাহলে সে একটা কাইনেটিক এনার্জি অর্জন করলো। সো এই কাইনেটিক অর্জন করে তার ভেলোসিটি হয়ে গেল ভি টু। তাহলে এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি স্যার এইটা, ঠিক তো? এবং এটা তুমি কেন পাচ্ছ, বিকজ তুমি এই ভি পোটেনশিয়ালটা কিউ এর উপর দিয়েছো, তার মানেই তো কিউ ভি। লজিকটা বোঝাতে পেরেছি এবার? ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হয়েছে এবার জিনিসটা? হ্যাঁ ওকে, তাহলে আমরা আলোচনা করছিলাম যেটা, সেটা হচ্ছে কি ফিল্ড নিয়ে বা কনজারভেটিভ ফিল্ড। দেখো ক্লাস 11-এ আমরা অলরেডি এগুলো নিয়ে পড়ে নিয়েছি, আমি জাস্ট ছোট্ট করে অল্প করে বলবো, ঠিক আছে? একদম বাচ্চা করে, ঠিক আছে? তো কি বলবো সেটা দেখো, কনজারভেটিভ ফোর্স। সো কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ ফিল্ড কাকে বলে, ঠিক আছে? না তো কনজারভেটিভ ফোর্স হচ্ছে সেই ফোর্স, কি করছো তুমি, না তো ধরো এ পজিশন থেকে বি পজিশনে তুমি যাবে, তো ধরো ডিফারেন্ট পাথে তুমি গেলে, এরকম করে ডিফারেন্ট পাথে তুমি এখানে গেলে। সো এই যে তিনটে পাথ আমি ফলো করলাম, দেখো এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে আমি যে পাথই ফলো করি না কেন, আমার যদি প্রত্যেক ক্ষেত্রেই, বারবার শুনবে ভালো করে, প্রত্যেক ক্ষেত্রেই এনার্জি ডিফারেন্সটা একই থাকে। মানে তুমি এ থেকে বিতে গেলে যে এনার্জি বা ওয়ার্ক ডান হলো, এই পাথে এ থেকে বি গেলে সেম এনার্জি বা ওয়ার্ক ডান হলো, এই পাথে গেলেও সেম এনার্জি ওয়ার্ক ডান হলো, সেটা হচ্ছে আমাদের কি কনজারভেটিভ ফোর্স। মানে কনজারভেটিভ ফোর্স অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে উইদিন দ্য স্টেটস, কোন স্টেট থেকে কোন স্টেটে গেলে। তোমার এটা কখনো ডিফাইন করাবে না যে তুমি কোন পাথে গেলে। সো কনজারভেটিভ ফোর্স অ্যাকচুয়ালি ডিফাইন করাবে কি, না তো কোন স্টেট থেকে কোন স্টেটে গেলে, এ স্টেট থেকে বি স্টেটে গেলে তুমি যে কোনো পথে যাও, গোটা দুনিয়া ঘুরে যাও, হোয়াট এভার, কিন্তু তার কিন্তু কোনো রূপে ওয়ার্ক ডান বা এনার্জির চেঞ্জেস আসবে না। মানে যদি কনজারভেটিভ ফিল্ড হয়, তুমি এ পজিশন থেকে যদি ঘুরে বি পজিশনে মানে ওই এ পজিশনেই আসো, সো টোটাল ওয়ার্ক ডান উইল বি জিরো। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে কোনো একটা কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ ফিল্ড, আমি সেই ফোর্স বা ফিল্ডকে বলবো যেখানে আমি একটা পূর্ণ পাক ঘুরলে তার কোনো এনার্জি বা ওয়ার্ক ডান কমপ্লিট হয় না। সো ওয়ার্ক ডান ইজ টোটালি সেক্ষেত্রে হয় জিরো। আশা করি যেটা বোঝাতে পেরেছি। সো কনজারভেটিভ ফোর্স ফিল্ড হচ্ছে আমাদের কি, দেখো কি কি এক্সাম্পল নিতে পারি, গ্র্যাভিটেশনাল ফিল্ড। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে একটা আমাদের কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ঠিক আছে? কেন, ভালো করে বুঝে নাও। গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডটা আমি কেন কনজারভেটিভ বলছি, না তো তুমি মেঝেতে একটা ব্লক রেখেছো, সাপোজ তার মাস হচ্ছে এম,
তাহলে এম মাসের একটা ব্লককে রেখেছো। এবার দেখো তুমি যদি এম মাসেরটাকে এইচ হাইটে তোলো, এম মাসের এই ব্লকটাকে এইচ হাইটে তোলো, তাহলে তোমার এনার্জি হবে নিশ্চয়ই mgh। আবার ওই ব্লকটাকেই তুমি যদি নিচে নামাও তো তোমার এনার্জি হবে কত, -mgh, তাই না? সো দেখো mgh মাইনাস mgh ইকুয়াল টু 0। স্যার প্লাস এ মাইনাস কেন নিলেন? বাবু দেখো ওপরে উঠতে গেলে তুমি প্লাস এইচ নেবে, নিচে নামতে গেলে নিশ্চয়ই মাইনাস এইচ নেবে। এইচ কি? ডিসপ্লেসমেন্ট, সরণ, সেটা কি বাবা? ভেক্টর রাশি, তাই না? অবভিয়াসলি ভেক্টর। সো দেখো টোটাল এনার্জি কত হয়ে যাচ্ছে বা ওয়ার্ক ডান 0। সো ইটসেলফ ইজ এ গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, হচ্ছে আমাদের কি কনজারভেটিভ ফোর্স ফিল্ড। সিমিলারলি ইলেকট্রিক ফোর্স ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল্ড ইটসেলফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড, বা এটা হচ্ছে আমাদের কি সংরক্ষী একটা ক্ষেত্র বা সংরক্ষী বল। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড অবশ্যই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কারণ কোনোবার পরীক্ষায় দিয়েছিল যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক এটা কি একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। সো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন হবে ফোর্স ফিল্ড, বা এটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে এটা হ্যাঁ সত্যি ফোর্স ফিল্ড। ফোর্স ফিল্ড হতে গেলে আমাদের কী কী লাগে সেই জিনিসটা যেন আমরা ইজিলি এখানে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমবিভব তল। ঠিক আছে, ভালো করে কনসেপ্টটা বুঝে নেবে। ঠিক আছে, ইংলিশটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস। সো সংরক্ষই এই সমবিভব তল। দেখো কথাটার মানে হচ্ছে ইকুই, সম, পোটেনশিয়াল মানে বিভব, মানে বুঝতেই পারছো সমবিভব মানে বিভব সব জায়গায় সমান থাকবে। তাহলে তুমি যদি কোনো একটা সারফেস চুজ করো, সাপোজ দিস ইজ এ সারফেস, এটা একটা যে কোনো একটা সারফেস, এই সারফেসের প্রত্যেক জায়গায় পোটেনশিয়াল ভি, সব জায়গায় পোটেনশিয়াল কত হচ্ছে স্যার ভি। তাহলে ইন এভরিওয়্যার প্রত্যেক জায়গায় পোটেনশিয়াল যদি আমার ভি 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 করে হয় তাহলে ইট ইজ আ ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেসের সব জায়গায় পোটেনশিয়াল ভি হবে। তাহলে স্যার একটা বাস্তব এক্সাম্পল কি হতে পারে ইকুইপোটেনশিয়াল সারফেসের? তো দেখো তুমি যদি একটা স্ফেয়ার কনসিডার করো, একটা যদি কনসিডার করো স্ফেয়ার বা গোলক, তাহলে একটা তো গোলক নিলে, তাহলে আর রেডিয়াসে যদি একটা গোলক নাও, তাহলে দেখো এর মধ্যে যদি তোমার কি চার্জ থাকে, ধরো কিউ চার্জ আছে, আমরা তো ভাবতে পারি যে এই পুরো চার্জটা কেন্দ্রে জমা আছে, তাই না? তাহলে এই পয়েন্টে কিউ, তাহলে একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা কি বাবা, বা পোটেনশিয়ালের রাশিমালাটা কি আমরা সবাই জানি। কি লিখি আমরা? ভি ইকুয়ালস টু স্যার 1/4πε0 কিউ বাই আর, এটাই তো এক্সপ্রেশন, তাই না? তাহলে দেখো এই জায়গাটায় এই পোটেনশিয়ালটাই থাকবে। আবার দেখো এখান থেকে এই ডিস্টেন্সটাও তো আর, রেডিয়াস তো, তাহলে এখানেও সেম পোটেনশিয়াল। তুমি যে কোনো পজিশন যাও, কারণ রেডিয়াস তো আমার কনস্ট্যান্ট একটা স্ফেয়ারের, তাহলে একটা স্ফেয়ারের যদি রেডিয়াস কনস্ট্যান্ট হয় তাহলে আমি স্ফেয়ারের ওপর যে কোনো বিন্দু যে কোনো জায়গায় যাই আমার কি হবে, পোটেনশিয়াল সব জায়গায় সেম থাকবে। তো এটা হচ্ছে একটা কি ইকুইপোটেনশিয়ালের এক্সাম্পল। সো একটা স্ফেয়ারের সারফেস বা স্ফেয়ারের তল হচ্ছে আমাদের কি একটা ইকুইপোটেনশিয়াল সারফেস বা ইকুইপোটেনশিয়াল তল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের যদি একটা কোনো ফোর্স ফিল্ড হয়, ঠিক আছে, সো ফোর্স ফিল্ডটা যদি আমাদের কি হয় না তো সুষম, ঠিক আছে, তাহলে হোমোজিনিয়াস বা সুষম হয়। ধরো সুষম পোটেনশিয়ালকে আমরা কীভাবে লিখি, বা ফোর্স ফিল্ডকে এইভাবে নাকি, সুষম হলে পরস্পর সমান্তরাল হবে এবং তাদের মানগুলো সব সেম হবে। তাহলে এদের স্যার সমবিভব তল কেমন হবে? তো এদের সমবিভব তল হবে কি একটা রেক্ট্যাঙ্গেল, এরকম করে একটা রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে, এরকম করে মনে রাখবে, একটা রেক্ট্যাঙ্গেল হবে এরকম করে। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে দিয়ে সে কী করবে, পাস করবে ফিল্ডটা। তাহলে সমবিভব তল হবে কি কতগুলো দূরে দূরে বা একটা নির্দিষ্ট ব্যবধানে থাকা কি রেক্ট্যাঙ্গেল, বা এরকম করে আমরা বলতে পারি কি আয়তক্ষেত্র হবে আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। কেন? কারণ দেখো প্রত্যেকটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে আসছে, তাই না? একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব একই ডিস্টেন্স কভার করছে। তাহলে এটা হচ্ছে আর ডিস্টেন্স, এটাও আর ডিস্টেন্স, আর আর আর, এটা দেখো এখান থেকে এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2। তাহলে দেখো ডিস্টেন্সগুলো সবই একই হচ্ছে। তাহলে এই যে লাইন অফ ফোর্স বা বলরেখাগুলো এরা পরস্পর কি হয়, ইকুই ডিস্টেন্স যদি থাকে, ইকুই ডিস্টেন্স ভালো করে শুনবে, ইকুই ডিস্টেন্স মানে সমদূরত্বে, এবং এদের যদি ঘনত্ব বা ডেন্সড একই হয়, মানে কি এমন নয় যে এখানে খুব ঘন বলরেখা আর এখানে কি এরকম দূরে দূরে আছে, তাই না? দেখো এটা কিন্তু তুমি সুষম ফিল্ড বলতে পারো না। কেন সুষম ফিল্ড বলতে পারবে না? কারণ এই জায়গাটায় দেখো বলরেখা অনেক বেশি আছে আর এখানে দেখো বলরেখা অনেক কম আছে। তাহলে এই জায়গাটা ফিল্ড অনেক কম ফিল্ড, আর এখানে ফিল্ড কি অনেক বেশি। তাহলে বলরেখার ঘনত্বের দ্বারা আমরা কতটা বলরেখা আছে সেটার দ্বারাও কিন্তু আমরা বলতে পারি কোনো জায়গায় কতটা পরিমাণ ফিল্ড স্ট্রেংথ আছে, কতটা পরিমাণ ফিল্ড বেশি সেখানে স্ট্রং, তাই না? সো আমরা এটা বলতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি যে সমবিভব তল
কি করে হবে, ঠিক আছে। তাই দেখো যদি আমরা এক্ষেত্রে এক জোড়া বিন্দু আধান নিই, ঠিক আছে, সাপোজ এক জোড়া দুটো পজিটিভ নিলাম বা এরকম কিছু নিলাম, সো দুটো পজিটিভ চার্জ যদি পাশাপাশি প্লেস করি আমি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে মোট, বা সেক্ষেত্রে আমাদের কতটা পরিমাণ সমবিভব তল হবে বা কোথায় সেই সমবিভব তল হবে, ঠিক আছে। তো সাপোজ দিস ইজ ইয়োর প্লাস একটা চার্জ আর দিস ইজ ইয়োর প্লাস চার্জ। তুমি যদি একটু ভালো করে দেখো, এই প্লাস চার্জ থেকে ফোর্স অফ লাইনগুলো বেরিয়ে এই দিকে চলে যাবে এবং এই প্লাস চার্জ থেকে ফোর্স অফ লাইনগুলো বেরিয়ে এই দিকে চলে যাবে। এরা কখনোই কিন্তু পাশাপাশি বা এই পয়েন্টে আসবে না, কারণ এটা হচ্ছে উদাসীন অঞ্চল। কেন উদাসীন অঞ্চল হবে? কারণ এই জায়গাটায় কোনো ফোর্স অফ ফিল্ড কাজ করবে না, কারণ এখানে কোনো বলরেখা তুমি তো খুঁজেই পাবে না। কেন বলরেখা খুঁজে পাবে না? কারণ এরা তো পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে এরকম এরকম করে বলরেখাগুলো চলে যাবে, আর এখানকার বলরেখাগুলো এরকম এরকম করে, এখানকার বলরেখাগুলো এরকমভাবে চলে যাবে, তাই না? তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসটা কেমন হবে দেখো, তাহলে এই দিকটা একটু নিচের দিকে ঢুকে যাবে এরকমভাবে, কেন এখানে তো কোনো ফিল্ড নেই, আর এই দিকটা একটু উপরের দিকে উঠে যাবে। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসটা আমরা কীভাবে কনসিডার করতে পারি? একটা ডাম্বেল টাইপের নিতে পারি, একটা ডাম্বেল সাইজের। এবার তুমি আস্তে আস্তে যদি ডিস্টেন্স বাড়াও, তখন দেখবে এই ডাম্বেলটা অনেকটাই কমে গেছে, এরকম টাইপের একটু হালকা মাইল্ড বেন্ড পাবে, একটু হালকা বেন্ড পাবে এইরকম টাইপের। তাই দেখো মোটামুটি এরকম হয়েছে। সো এটা হচ্ছে কি দুটো প্লাসের জন্য আমাদের কী হতে পারে, ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি ইকুইপোটেনশিয়াল সারফেসটা কেমন হবে, ঠিক আছে। এবার দেখো এর জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস কী হবে, প্লাসের জন্য শুধু আমি লাল কালি দিয়ে রাখছি, প্লাসের জন্য দেখো এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এই প্লাসের জন্য এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস এরকমভাবে নেবে তুমি, তাই না? এগুলো ইকুইপোটেনশিয়াল সারফেস হবে, তো এইরকমভাবে যাবে। তেমনি এই প্লাসের জন্য ইকুইপোটেনশিয়াল এরকমভাবে পাবে ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো। অর্থাৎ তুমি স্ফেয়ার যেখানেই কনসিডার করবে একটা পয়েন্ট চার্জ থাকবে, সেই স্ফেয়ারগুলোই হবে কি আমার আস্তে আস্তে ইকুইপোটেনশিয়াল। যেমন এটা হচ্ছে আরেকটা ইকুইপোটেনশিয়াল সারফেস, তাই না? কারণ এটার পরের স্ফেয়ার একটা। তাহলে এরকম করে যদি স্ফেয়ারগুলো আস্তে আস্তে এগোতে থাকে, তাহলে কী হবে, আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো আমাদের এরকমভাবে বাড়তে থাকবে, তাই না? এটা তো লজিক আমাদের বলে, তাই না, ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে, ঠিক আছে। চলো এবার ইকুইপোটেনশিয়াল সারফেসের আমরা কতগুলো বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স পড়বো, ঠিক আছে। চলো দেখি তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স। 1 নাম্বার, তাহলে সমবিভব তলের কয়েকটি যদি বৈশিষ্ট্য নিই, ঠিক আছে। তাহলে সমবিভব তলের মধ্যে বা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে, অপর বিন্দুতে যেতে কোনো কাজ করতে হয় না, কোনো কাজ করতে হয় না। কেন? দেখো আমরা জানি যে দুটো পয়েন্ট, এটা একটা V1, এটা একটা V2 পয়েন্ট। যদি V2 থেকে V1 এ আসি, তাহলে আমার কৃতকার্যের ফর্মুলা কত স্যার? না তো W = Q V2 - V1, ঠিক তো? এটাই তো ফর্মুলা আমাদের কৃতকার্যের দুটো পয়েন্টের মধ্যে। এবার তোমার তো দুটো পয়েন্টের বিভব একই, সমবিভব তল তো, তার মানে V1 এরও পোটেনশিয়াল V, V2রও পোটেনশিয়াল V, তার মানে দেখো Q V - V = 0। সো প্রথমটা দেখো ইজিলি প্রুভ হয়ে যায় যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে আমার সমবিভব তলের মধ্যে কোনো কার্য করতে হয় না বা কোনো ওয়ার্ক ডান করতে হয় না, ঠিক আছে। 2 নম্বর, বলরেখাগুলি, এটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, বলরেখাগুলি সমবিভব তলকে, খুব ইম্পর্ট্যান্ট এই যে পয়েন্টটা পড়াচ্ছি এবং প্রুফ আছে এটার পরীক্ষায়, সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। তার মানে এটা যদি তোমার বলরেখা একটা কি বলবো, এটা যদি ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, বলরেখা কি করবে, এই সারফেসের উপর এরকমভাবে পারপেন্ডিকুলারলি ছেদ করবে। প্রুফটা দেখে নিই। ধরো পারপেন্ডিকুলারলি ছেদ করলো না, ঠিক আছে। তাহলে সাপোজ এটা হচ্ছে একটা যে কোনো একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। ধরো একটা বলরেখা তাকে এইভাবে ছেদ করে, ধরো ই ভেক্টর, এটা ই ভেক্টর ডিরেকশন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এটা লম্বভাবে ছেদ করবে না, কারণ ই ভেক্টর ডিস্টেন্স এরকম। তাহলে এখান থেকে একটা পয়েন্ট চুজ করলাম আমি, এই দুই পয়েন্ট A and B, ঠিক আছে। তাহলে এই A and B ডিরেকশন এইদিকে, আমি এটার অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন এখানে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইকুয়াল টু, দেখো এই ই এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে কি, ই কস থিটা। কেন? ই ভেক্টর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে, তো ই কস থিটা, আর একটা সাইন থিটাকে আমার ধরার দরকার নেই, তাহলে আমি ধরলাম ই কস থিটা ইন্টু AB, ঠিক তো? এবিটা ডিস্টেন্স, এ থেকে বিতে গেল, ধরো এই পয়েন্ট থেকে বি পয়েন্ট। এবার
সমবিভব তলে এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে যেতে তো কোনো কাজ করতে হয় না, তার মানে ডাব্লুটা তো আমার জিরো। সো জিরো ইকুয়াল টু কি লিখতে পারি, ই কস থিটা ইন্টু এ বি, তাই না? তার মানে দেখো তুমি ইও জিরো হতে পারে না, এ বিও জিরো হতে পারে না, তার মানে কি হতে পারে, কস থিটাটাই জিরো হতে পারে, তাই না? কেন, এ বি তো একটা মান ধরে নিয়েছি আমরা, আর ইলেকট্রিক ফিল্ডও একটা কাজ করছে এখানে, তার মানে ই আর এ বি কেউই জিরো হতে পারে না, শুধুমাত্র কস থিটা এখানে জিরো হতে পারে। সো কস থিটা জিরো মানে থিটার মান কত হতে হবে, π/2, তাই না? তার মানে দেখো এই থিটা যে অ্যাঙ্গেলটা চুজ করেছো, এই থিটাটা বেসিক্যালি এইরকম হবে, যেটা হবে π/2। সো এখান থেকে প্রুফ হয়ে যায় যে বলরেখাগুলি সমবিভব তলকে কি করে, লম্বভাবে ছেদ করে, বা তাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে? দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। যদি ছেদ করত তাহলে ছেদ বিন্দুতে একটি বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের দুটো মান পাওয়া যেত। কথা মানে বলছি 3 নম্বর, ধরো এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, তাহলে এই গ্রাফের জন্য বা এই তলের জন্য এখানে একটা মান পাবো, এই তলের জন্য এখানে একটা মান পাবো। তাই হিসাব মতো দুটো বিভব সমবিভব তলের মান দেখো দুটো আলাদা, কেন? কারণ এটা বিভব আলাদা, এটা বিভব আলাদা। তাহলে এই বিভব আর এই বিভব তল দুটো যখন পরস্পরকে ছেদ করবে, তাহলে এই যে ছেদ পয়েন্ট ও, ছেদ বিন্দু, এই ও তে আমরা কি পাবো, দুটো আলাদা আলাদা মান পাবো। কিন্তু সমবিভব তলের একটা বিন্দুতে দুটো বিভবের মান কখনো পাওয়া সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল। সো তুমি এখানে দুটো মান কখনো পেতেই পারো না। তাহলে এখানে কি হবে, দুটো মান কি হবে, সিম্পল একই হবে, অর্থাৎ ভি হবে। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, ডাউট হলে পরে বলবে, ঠিক আছে? দেখো মোটামুটি সমবিভব তল আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে বলবে তড়িৎ বিভব নিয়ে কোনো ডাউট আছে কিছু, আমাকে বলবে, শুনে নেবো আমি, ঠিক আছে? তাহলে আমি কয়েকটা প্রবলেমসে আসবো, বলবে। যদি আমাদের কোনো সমস্যা হয় বলো আমাকে। ঠিক আছে, চলো তাহলে কয়েকটা প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করি এবার, ঠিক আছে? তা তড়িৎ বিভব নিয়ে কারো কোনো সমস্যা নাই, পৌশালি বোঝাতে পেরেছি তো বিভবটা? হ্যাঁ স্যার। তড়িৎ বিভবে দেখবি এই আমি ফিল্ড বা পোটেনশিয়াল নির্ণয় করেছিলাম একটা হলো স্ফিয়ারের জন্য, বা কিসের জন্য আমি দুটো করে দিয়েছিলাম, ওই দুটো কিন্তু করে দেখবে, হ্যাঁ? প্রবলেমস হলে পরে আমাকে পরে বলবে। আর যারা এখনো ভিডিও দেখোনি তারা কিন্তু ভিডিওটা দেখে নেবে, ওই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরও দু একটা আমি প্রবলেমস করাবো রিলেটেড ওই রকম টাইপেরই, যেগুলো আমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? চলো তাহলে কি বলেছে আমাকে দেখো, কোয়েশ্চেনটা সিম্পল, একটা সিম্পল কোয়েশ্চেন দেবো, ঠিক আছে? ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে যার মাস হচ্ছে এম, ঠিক আছে? আর এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, তার মাস হচ্ছে 2m, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 2r, তার ডিস্টেন্সটা হচ্ছে 2r। কোয়েশ্চেন বলছে ফাইন্ড আউট স্পিড of particles when released, ঠিক আছে? এই দুটোকে যখন রিলিজ করা হলো মানে ছেড়ে দেওয়া হলো, দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ পরস্পর কি আছে, প্লাস কিউ এবং মাইনাস কিউ পরস্পর কি আছে, 2r ডিস্টেন্সে আছে, ঠিক আছে? এবার তুমি এদেরকে যদি জাস্ট এমনি করে ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না, তাহলে প্লাস আর মাইনাস পরস্পরকে টেনে নেবে, তা টানার সময় তাদের স্পিড কত, ঠিক আছে? আর বলেছে হোয়েন রিলিজড অ্যান্ড সেপারেশনটা কত হলো, আর না, তো সেপারেশনটা যখন আর হয়েছে তখন তাদের মধ্যে স্পিড কত। এই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করব, স্পিড জাতীয় প্রবলেমস তুমি সব সময় চোখ বন্ধ করে করবে এনার্জি কনজারভেশন থিওরি, এনার্জি কনজারভেশন, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন মানে কি, মানে কি তোমার এনার্জি কি থাকবে, কনজার্ভ থাকবে, ধ্রুবক থাকবে, ঠিক আছে? তাই দেখো প্রথমে যখন তারা চুপচাপ ছিল কাইনেটিক এনার্জি কত ছিল স্যার, 0, তাই না? যখন চুপচাপ ছিল কাইনেটিক এনার্জি 0, কিন্তু তাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কাজ করছিল বা এনার্জি। তাহলে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার, না তো কে কিউ বাই কত হবে 2r, কিন্তু মাইনাস, কেন মাইনাস হলো, একটা প্লাস একটা মাইনাস বলেছে তোমাকে, তো মাইনাস হবেই। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে একটা কিউ দিয়েছে আর এরকম ইকুয়াল টু, এবার যখন ছেড়ে দিয়েছো তখন কি হলো, তারা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে,
তার মানে তাদের কাইনেটিক এনার্জি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জি। তার সঙ্গে কি হবে, এবার ডিস্টেন্সটা হয়ে গেছে আমার আর, ঠিক আছে। এবার দেখো ভি এই যে প্লাস কিউ, ধরো এই প্লাস কিউ ভেলোসিটি বা প্লাস কিউ চার্জটা ভি ভেলোসিটি V1 ভেলোসিটি নিয়ে ছুটছিল, মাইনাস কিউটাও যে ভি ভেলোসিটি নিয়ে ছুটবে তার কোনো মানে নেই, তাই না। তার মানে আমি কি লিখতে পারি, এই দুটোকে প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার। কেন V1 V2 নিলাম, দুটো আলাদা ভেলোসিটি আমি কনসিডার করতেই পারি, ঠিক আছে। আর কি হবে, মাইনাস কে কিউ কিউ বাই কত হবে, সিম্পল আর। কেন, ডিস্টেন্সটা বলেছে এখন কত আর, মানে 2r এ তাদেরকে ছেড়েছিলাম, যখন তাদেরকে আর এ নিয়ে চলে এসেছি তাহলে তাদের কতটা পরিমাণ কি হবে, স্পিড হবে। এই কোশ্চেন তো আমাকে দিয়েছে। এবার দেখো তুমি যদি এখানে আরেকটা কনজারভেশন অ্যাপ্লাই করো, মোমেন্টাম কনজারভেশন, কারণ এখান থেকে তো মান বের করতে পারবো না আমরা। মোমেন্টাম কনজারভেশন কি না, তো 2r ডিস্টেন্সে কতটা মোমেন্টাম ছিল, r ডিস্টেন্সে কতটা মোমেন্টাম হলো, তাই না। তাই দেখো V1 পার্টিকেলটার কথা যদি ভাবো তাহলে কি হচ্ছে, তাহলে ভাবো দেখো, তাহলে কি হতে পারে এক্ষেত্রে, দেখো রেস্ট ছিল, তাহলে প্রথমেই ছিল মোমেন্টাম আমার mv1, কখন mv1 হলো না তো r পজিশনে, যখন 2r পজিশনে ছিল তখন মোমেন্টাম ছিল 0, কেন, তখন তো স্থির ছিল, ইকুয়াল টু যখন 2m পার্টিকেলটা v2 ভেলোসিটি নিয়ে r এ এলো তখন তার মোমেন্টাম হলো 2m v2, আর যখন পার্টিকেলটা 2r ডিস্টেন্সে ছিল তখন তার মোমেন্টাম ছিল 0। তার মানে আমরা লিখতে পারি mv1 ইকুয়াল টু 2m v2। দেখো একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, তার মানে mm ক্যান্সেল আউট হয়ে গেলে v1 সমান 2v2 আমরা কাজে লাগাতে পারি, তাই না। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমরা v2 ইকুয়াল টু কত, v1/2। তাহলে এই মানটা যদি এখানে বসা, আমাদেরকে বার করতে কি দিয়েছে, স্পিড, তো স্পিড তো বেরিয়ে গেছে, তাহলে একটার স্পিড v2 ইকুয়াল টু কত হবে, v1/2, তাই না। তার মানে v2 ইকুয়াল টু v1/2 হবে। তো v2 কোনটা ধরেছিলিস, v2 আমরা ধরেছিলাম এটা v2 ধরেছিলাম, তা যেটা ভারী তার ভেলোসিটি দেখো প্রথমটা কি হবে, অর্ধেক হবে, তাই না। লজিকটা বুঝতে পারলাম অঙ্কটা, ডাউট হলে পরে বলবে, কোনো সমস্যা হলে পরে বলবে। কোনো সমস্যা হলে বলবে এই অঙ্কটা, ঠিক আছে। তাহলে এই প্যাটার্নের আর একটা অঙ্ক করি, দেখি কোন অঙ্কটা আছে আমার পরের অঙ্কটা, চলো। আচ্ছা মোমেন্টাম বা এই কনজারভেশন দিয়ে আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের এই প্রবলেম করেছি, ঠিক আছে। আর একটা প্রবলেম নিই ইলেকট্রিক ফিল্ড নিয়ে, ফিল্ড আর পোটেনশিয়াল মিলে একটা প্রবলেম নিই। দেখো যদি আমাকে দেয় কোনো জায়গায় ধরো আমাকে দিল যে ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই, ভি দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই, যেটা পোটেনশিয়াল এক্স আর ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে, দিয়ে বললো ফাইন্ড ই ভেক্টর, ই ভেক্টরের মান কত হবে, ঠিক আছে, ফাইন্ড ই ভেক্টর। তাহলে দেখো আমরা আগের দিন করেছিলাম যে এক্স এর বা ই ভেক্টরের তিনটে কম্পোনেন্ট আমরা বের করেছিলাম, ই এক্স, ই ওয়াই, ই জেড। দেখো এখানে জেড এর কোনো ফাংশন আছে কি এক্স ওয়াই জেড এর মধ্যে, নাই। তার মানে আমরা এখানে জেডটাকে পুরোপুরি অ্যাভয়েড করব, কারণ জেড তো নেই দেওয়া। তাহলে ই এক্স কত হবে না, তো আমরা লিখেছিলাম যদি মনে করতে পারো ই এক্স সমান মাইনাস ডিভি ডিএক্স, তাই না, মাইনাস ডিভি ডিএক্স করো, মাইনাস ডিডিএক্স অফ ভি। এবার দেখো এই যে ডিডিটা, এই ডিডিটা আমরা এবার এখানে এইরকম লিখবো না, কারণ তোমাদের আগের দিন করে দিয়েছিলাম আমি ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি, মনে পড়ছে তোমাদের এটা, একটু বলবে তো আমাকে, একটু মনে পড়ছে, এটা গ্র্যাডিয়েন্ট দিয়ে বুঝিয়েছিলাম, ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি, এবং গ্র্যাডটাকে আমরা বলেছিলাম যে ডিডিএক্স আকারে না লিখে আমরা কি করি, তাকে ডেল ডেল এক্স লিখি, তাহলে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এবং এই ডেল ডেল ফাংশনটা বা ডেল ডেল এক্স ডেল ডেল এটাকে বলা হয় পার্শিয়াল। সো আমি এখানে কি লিখবো, ডেল ভি ডেল এক্স। তাহলে সিমিলারলি এখানে আমরা কি লিখবো না, তো মাইনাস ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। যখন এরকম পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে আমার ডেল ডেল এক্স, তখন যখন আমাকে এরকম একটা ফাংশন দেবে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তখন তুমি শুধু যার ভ্যারিয়েবল আছে তার ডেরিভেটিভ করবে, বাকি ডেরিভেটিভ হবে না। তার মানে ওয়াই এর ডেরিভেটিভ এখানে হবে না, কেন, ওয়াই তো সিঙ্গেল আছে,
তার মানে এটা ডেরিভেটিভ কত হবে স্যার মাইনাস 2x। সিমিলারলি y এর তুমি যদি করো তাহলে মাইনাস ডেল ভি ডেল ওয়াই, তার মানে কত হবে মাইনাস ডেল ডেল ওয়াই অফ ভি, ভি কত স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এবার দেখো এক্স স্কোয়ার আবার ডেরিভেটিভ হবে না, তার মানে হয়ে গেল -1। ভেরি গুড। কিন্তু আমরা জানি ই ভেক্টর মানে কত না, তো স্যার আই ই এক্স প্লাস জে ই ওয়াই। জেডটা লিখলাম না কেন, কারণ এখানে জেড ফাংশন নাই। তার মানে কত হবে ভালো করে দেখো -2x i ক্যাপ মাইনাস জে ক্যাপ ই ভেক্টর সমান। লজিকটা বোঝাতে পেরেছি? ডাউট হলে পরে বলবে, ডাউট হলে পরে বলবে। বুঝতে পেরেছি? চলো হ্যাঁ বলো স্যার স্ক্রিনটা একটু ছোট করুন না। হ্যাঁ করছি। হ্যাঁ বল বল কে কার সমস্যা ছিল বল। হয়েছে? চলো হ্যাঁ স্যার। যদি আমরা আর একটা প্রবলেমস নিই এই টাইপেরই, ঠিক আছে, কি হতে পারে দেখি, সবাই করবে। এই টাইপের প্রবলেমগুলো খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ এই প্রবলেমগুলো যে এরকম এগুলো করাচ্ছি আমি এখন, এগুলো কিন্তু দেখবে। চলো আমাকে ধরো দিয়ে দিয়েছে কোনো একটা জায়গায় যে ই ভেক্টর ইকুয়াল টু, ভালো করে শুনবে, ই ভেক্টর ইকুয়াল টু কত দিয়েছে না, তো 2x i ক্যাপ, ঠিক আছে, প্লাস 3y j ক্যাপ, এটা ই ভেক্টর দিয়ে দিয়েছে। বলেছে ফাইন্ড, ভালো করে শুনবে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল, পোটেনশিয়ালটাকে ফাইন্ড করো at xy, at xy if v at origin, v at origin is 5 volts। সবাই কোশ্চেনটা একবার দেখে নাও। তাহলে ই ভেক্টর সমান বলেছে 2xi প্লাস 3yj, ফাইন্ড দ্য পোটেনশিয়াল at xy, এবং কি বলেছে আমাকে ইফ v at origin is 5 ভোল্ট, মানে অরিজিনে তোমার v এর মানটা আমাকে অলরেডি বলে দিয়েছে 5 ভোল্টস, তাহলে তোমার ই ভেক্টর মানটা কত হবে, এই সরি ভি এর মানটা কত হবে, ঠিক আছে। তাই দেখো সলিউশন যদি করো, কোশ্চেনটা আশা করি বোঝাতে পেরেছি। সলিউশন আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, সরি তাই না, এটা আমরা জানি, বা ডেল ভি ডেল এক্স হোয়াট এভার। তাহলে ই ইকুয়াল টু আমরা জানি মাইনাস ডিভি ডিএক্স, ভেরি গুড, ঠিক আছে। এবার তুমি দেখো এখানে এই যে ফাংশনটা আমাদের ই ভেক্টর দিয়েছে, ই ভেক্টর ফাংশন আছে এক্স অ্যান্ড ওয়াই এর, তাই না, ই ভেক্টর ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তার মানে আমি যদি এখন মাইনাস ডিভি লিখি তাহলে কি লেখা যায় ই ডিএক্স, আর টোটালটা যদি ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেট করতে হবে, তবেই তো আমি ভিটা ফাইন্ড আউট করতে পারবো, নাহলে ফাইন্ড আউট করবো কি করে। ডেরিভেটিভ থেকে ওই মানটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, তাই না। লজিকটা আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখো এখানে কি হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিভি 5 টু ভি, কেন 5 টু ভি লিখছি ভালো করে বোঝো। বলেছে অরিজিনে 5 ভোল্ট, মানে ইনিশিয়ালি 5 আছে, আর আমার ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট এক্স ওয়াই, এক্স ওয়াই এ সেটা আমি ধরলাম ভি ইকুয়াল টু, এবার আমার কি হবে ইডিএক্স। সো ইডিএক্স মানে কি ভালো করে দেখবে, ইডিএক্স মানে কি মাইনাস এখানে লিখে দিচ্ছি, ইডিএক্স মানে কি ই এর মান, তাহলে প্রথমে লিখবো 2x নাকি, ভালো করে শুনবে, তাহলে 2x dx, কেন 2x dx লিখলেন স্যার, কারণ এখানে x আছে, এখানে x আছে, তার x, আর একটা ফাংশন কি লিখবো স্যার না, তো 3y dy, কেন লিখলাম, কারণ একবার dx এর রেসপেক্টে হবে, একবার dy এর রেসপেক্টে হবে। লজিকটা বুঝতে পেরেছি কাউকে, কেউ একজন বুঝতে পেরেছো? কেন এখান থেকে দেখো, যদি আরেকটা তুমি নিতে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিওয়াই, তাহলে মাইনাস ডিভি কি তুমি লিখতে পারতে না ইন্টিগ্রেশন অফ ই ডিওয়াই, তাই না, সেম তো। লজিকটা বুঝতে পেরেছি আশা করি। তাহলে এটা কত হবে 2x স্কোয়ার বাই 2 প্লাস কত হবে 3y স্কোয়ার বাই 2, এই সরি 3y স্কোয়ার বাই 2, হ্যাঁ, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু এখানে লেখা যাবে কত মাইনাসটা 5 মাইনাস ভি, এটা হবে 5 মাইনাস ভি, ঠিক আছে। তার মানে ভি সমান কত লেখা যাবে, ভি সমান লেখা যাবে, তাহলে ভালো করে দেখো 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3/2 y স্কোয়ার। বুঝতে পারলাম বলবে, বুঝতে পারলাম বলবে। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, মিউট কর, কার খুব সাউন্ড আসছে। আচ্ছা আর একটা দিচ্ছি, সবাই এটা টুকে বাড়িতে করে নেবে, ঠিক আছে, একই প্রবলেম একই টাইপের কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, সবাই বাড়িতে একটুখানি লাস্টের দিকটা একটু দেখি, লাস্টের দিক।
হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ঠিক আছে, চলো এখনই করে নাও অঙ্কটা, আমি এখনই দিয়ে দিচ্ছি অঙ্কটা, দেখি সবাই পারে কিনা। ঠিক আছে, চলো আমি একবারে অ্যান্সার শুনবো। চলো, কোনো জায়গায় যদি আমি লিখে দিই যে ভি ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস জেড, যদি এটা আমি কোনো জায়গায় লিখে দিই তাহলে তুমি বলো ই ভেক্টর সমান কত? চলো চটপট করো, শুনবো। ভি সমান দিয়ে দিয়েছি, ই ভেক্টর সমান কত? এবার দেখো এক্স ওয়াই জেড তিনটে ফাংশনে আমি দিয়ে দিয়েছি, তাই না? চলো, এটা কি 1 হবে? 1। আচ্ছা আমি তো অ্যান্সার পাচ্ছি এক এক করে, সবাই বলো 1। আর কি শুনি? হবে না, 1 হবে না, ভেক্টর চেয়েছে তো বাবা, ভেক্টর আই জে কে থাকতে হবে। এটা তো ইন্টিগ্রেশন করতে হবে না? কেন? তোমাকে ভি দিয়েছে, স্যার ওই ই ই চেয়েছে। ইজিক্যাল টু মাইনাস ডিভি বাই ডিএক্স ওটা দিয়ে করতে হবে। হ্যাঁ, এই কি দেখো তো, এখন এরা হ্যাঁ, এটাই ওইটা বুঝছে। ঠিক করছিলাম ই কিন্তু এক্স ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স মানে ডেল ডেল এক্স যেটা বলি আমরা, তার মানে কত? ডেল ডেল এক্স অফ মাইনাস ভি কত? 2x স্যার প্লাস বলবো? 3y মাইনাস জেড। হ্যাঁ বলো। স্যার মাইনাস 2y ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। দেখছি অ্যান্সারটা মিলছে কিনা, দেখো। আচ্ছা তাহলে এটা করলে কি হবে? শুধু এক্স এর ভ্যারিয়েবল আছে, তার মানে কত হচ্ছে? -2। ওয়াই জেড তো হবে না, তার মানে ই এক্স সমান তুমি -2 পেলে। সিমিলারলি ই ওয়াই সমান কত লিখবো? তো মাইনাস ডেল ডেল এক্স অফ 3y। কেন? দেখো 2x আর জেড তো বাদ, তার মানে হয়ে গেল -3। অ্যান্ড ই জেড সমান কত লিখবো? মাইনাস ডেল ডেল এক্স অফ মাইনাস জেড, মানে কত? 1। এবার ই ভেক্টর সমান আমরা কি জানি না, তো আই ই এক্স প্লাস জে ই ওয়াই প্লাস কে ই জেড, তাই না? এটা আমরা জানি। তাই দেখো এবার ই এক্স এর মান তুমি যদি বসাও কত হচ্ছে? -2y ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখো সুবায়ন একদম ঠিক করে ফেলেছে। বোঝাতে পেরেছি সবাইকে? ডাউট হলে বলবে, ডাউট হলে শুনে নেব। চলো, জ্যোতিষমান বুঝতে পেরেছিস? জ্যোতিষমান বোঝা গেছে? চলো, আজকে তাহলে আমরা লাস্ট টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার এসএইচএম ফর ডাইপোল, বা ডাইপোলের জন্য অ্যাঙ্গুলার এসএইচএম। দেখো আমরা লিনিয়ার এসএইচএম পড়েছি। লিনিয়ার এসএইচএমটার ফর্মুলা বা এসএইচএম কি জিনিস না, তার একটা পেন্ডুলামকে যদি দুলিয়ে দিই আমরা, তাহলে তার যে কোনো মুহূর্তের ফোর্স বা অ্যাক্সিলারেশন কি করে? টুয়ার্ডস দ্য পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থান অভিমুখী হয়, এবং যে কোনো মুহূর্তের ত্বরণ, যে কোনো মুহূর্তের ত্বরণ কি হয়? তার দূরত্বের সঙ্গে সমানুপাতিক হয় এবং ঋণাত্মক, মানে এ সমানুপাতিক -x, এটা হয়। তাহলে যখন আমরা কৌণিক গতি নিয়ে আলোচনা করব, তাহলে কৌণিক গতিতে এটা হয়ে যায় আলফা, নাকি? কৌণিক ত্বরণ। তাহলে আলফা সমানুপাতিক -θ হতে হবে। কেন? কৌণিক সরণটা থিটা হিসেবে লিখি, এইটাই গল্প আমাদের। তুমি যদি একটু মনে করো, আমরা লিখেছিলাম টাউ ইকুয়াল টু, ভালো করে দেখো, -PE sin θ, তাই না? টাউ ইকুয়াল টু -PE sin θ, ঠিক আছে? তাহলে পি ক্রস ই যদি আমরা লিখি, তাহলে টাউ ইকুয়ালস টু কত লিখি আমরা সিম্পল ওয়েতে? -PE sin θ, ঠিক আছে? এবার দেখো যদি থিটা খুব ক্ষুদ্র হয়, যদি থিটা খুব ক্ষুদ্র হয়, ইফ থিটা ইজ ভেরি স্মল, দেন টাউ ইকুয়াল টু -PE থিটা। কেন? তাহলে সাইন থিটাকে আমরা কি লিখবো? থিটা দ্বারা লিখবো। এবার তুমি যদি টাউ এর ভ্যালুটা দেখো, টাউ ক্লাস 11-এ করেছো, টাউ সমান হয় কত? আই আলফা, মনে পড়ছে বাবা? এফ সমান এম এ, এরকম টাইপের আমি রিলেশন বুঝিয়েছিলাম, একই রকম দেখতে হয়। যে কৌণিক গতিতে ত্বরণ যে ভূমিকা পালন করে, কৌণিক ত্বরণ সে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে রৈখিক গতিতে ত্বরণ ভূমিকা পালন করে। কৌণিক গতিতে আমার জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া যে ভূমিকা পালন করে, রৈখিক গতিতে ভর সে ভূমিকা পালন করে। তাহলে সিমিলারলি এটা আমি লিখতে পারি। তার মানে এখানে কি লিখতে পারবো আমি? স্যার আই আলফা সমান কত লিখতে পারি? -PE থিটা, তাই না? তার মানে আলফা সমান কত লেখা যায়? -PE বাই আই, -PE বাই আই, তাই না? ইন্টু থিটা। এবার এই পুরো পার্টটাকে তুমি যদি কনস্ট্যান্ট চুজ করো, পুরো পার্টটাকে, তার মানে কি লেখা যায়? আলফা সমানুপাতিক -θ লেখা যায় না? আলফা সমানুপাতিক -θ, দেখো আলফা সমান -θ চলে এসেছে। তার মানে এইটা কি করছে? একটা, এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার এসএইচএম
ফর ডাইপোল। কেন ডাইপোলের জন্য? কারণ তুমি এই যে ফর্মুলাটা লিখেছো এটা তো ডাইপোল, তাই না? তো ডাইপোলের জন্য এটা হচ্ছে অ্যাঙ্গুলার এসএইচএম। তাহলে এটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি বলি নাকি? মনে পড়ছে A ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ফর্মুলাটা। তাহলে আমরা এখানে ওমেগা সমান কি লিখতে পারি? রুট ওভার পিই বাই আই। তাহলে টাইম পিরিয়ড কত হবে স্যার এটা? না তো 2 পাই, টাইম পিরিয়ডের ফর্মুলা কি? 2 পাই বাই ওমেগা, মানে হচ্ছে কত? 2 পাই রুট ওভার বাই ওমেগা করলে কত হবে? আই বাই পিই। লজিকটা বোঝাতে পেরেছি? তাহলে ডাইপোলের জন্য যদি আমার কোনদিন কোনো রকম এই টাইপের প্রবলেম কোনোদিন চোখে পড়ে, তাহলে যেন আমরা সেটা বুঝতে পারি। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি? তাহলে অ্যাঙ্গুলার এসএইচএম ফর ডাইপোল ক্লিয়ার হয়েছে আশা করি। বলবে বলবে শুনে নেব, ঠিক আছে? বলো, পোটেনশিয়াল নিয়ে কোনো ডাউট আছে কারো? কিছু পোটেনশিয়াল নিয়ে কারো কোনো সমস্যা আছে? কিছু বলবে, শুনে নেব। ঈশিতা কোনো ডাউট আছে? স্নেহা কোনো সমস্যা আছে পোটেনশিয়াল চ্যাপ্টার নিয়ে? না স্যার। ঠিক আছে। ঈশিতা কি ব্যাপার, শুনতে পাচ্ছে না নাকি? ঈশিতার কোনো সমস্যা হয়েছে? ওকে, আচ্ছা, তাহলে পোটেনশিয়াল চ্যাপ্টারটা আজকে আমাদের এখান পর্যন্তই থাক। আমরা নেক্সট শুরু করবো হচ্ছে ক্যাপাসিটার। তার আগে আচ্ছা, আজকে কি বার হলো? শুক্রবার। তো সামনের মঙ্গলবার দিন সবাই কি করবে? পোটেনশিয়ালের হটস পুরো পড়া করে নেবে, ঠিক আছে? যেগুলো বলছি শুনে নেবে। আচ্ছা, হটস পুরো পড়া করবে টুইসডে, তার সঙ্গে এক্সাম্পল অ্যাটলিস্ট, হ্যাঁ কি বল, এক্সাম্পল অ্যাটলিস্ট 25 পিস করবে এক্সাম্পল। তার সঙ্গে এক্সারসাইজ সেট 1 পুরো কমপ্লিট করবে। এক্সারসাইজ সেট 1 সব টুইসডে আলোচনা করা হবে, এবং আমার যে কিছু এক্সট্রা কোয়েশ্চেন থাকবে, এক্সট্রা প্রবলেমস থাকবে, সেগুলো আমি সব টুইসডে আলোচনা করব, ঠিক আছে? কোনো সমস্যা আছে কিছু? বলবে, ঠিক আছে? চলো লিভ করো। শুক্রবার আমাকে মঙ্গলবার একটু মনে করে দিবি, মঙ্গলবার দিন বলে দেবো টেলিগ্রামে এক্সাম নেবো শুক্রবার। আমাকে বলে দিবি যে কোন পরীক্ষাগুলো হয়নি এমসিকিউ, সেগুলো সব নিতে হবে, ঠিক আছে? চলো লিভ করো।